আজকে থেকে যাও ভাইজান। ওহাব চৌধুরী হাসান চৌধুরীর হাত ধরে বলল। থাকবো কি করে ভাই, বাড়িতে মা তোমাদের ভাবি একা আছে। পরের বার মা আর ভাবিকে নিয়ে আসতে হবে কিন্তু ভাইজান। তুজা সাইফের গলা জড়িয়ে বলল। ভাই, আমি মূলত একটা মালের সন্ধানে শহরে এসেছি। আমায় কি তুই একটু সাহায্য করতে পারিস? সাইফ ভুরকুচকে বলল। মাল? তুজা সাইফের মাথায় আলতো করে চাপড় মেরে বলল। আরে ভেড়াচোদা, বিয়ে করছো স্যার, এইটা বুঝোস না? আরে মেয়ে 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 বলে ভুল হয়, একটা মাগি আর কি। ধরছিলাম গ্রাম থেকেই, কিন্তু কাছে পাওয়ার আগেই শালি পলাইলো। খবর পাইছি ঢাকাতে আছে। ওরে আমার ব্যাস একদিনের জন্যই লাগবো। সাইফ মুচকি হেসে বলল। দাদা ভাই, তুমি শুধরালে না। আচ্ছা, একদিনের প্রয়োজনে এত হন্য হয়ে করছে কেন? দেশিকার মেয়ে নেই? এইটা মেয়ে না রে, পরি, তাই জন্য তো লাগবো। যাক, সেসব তো ঠিক আছে, বাড়িতে যাবি কবে? ওরা টুকটাক কথা বলতে বলতে আসলো। ওহাব চৌধুরী সবার থেকে বিদায় নিয়ে বেরোবে এমন সময় বলল। এই বৌমা কোথায় গেল? ডাকো ওকে, ওর সাথে কথা বলে যাই। তুজা, হ্যাঁ বাবা। তুমি তো ভাইয়ের বউয়ের সাথে আলাপই করলে না, যাও আলাপ করে এসো, আমরা বেরোবো। সাইফ তুজার কাজ জড়িয়ে বলল। চলো, তোমাকে আমার বউয়ের সাথে পরিচয় করিয়ে দিই। বড় আব্বু, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ যাও, আলাপ করে এসো। সাইফ তুজাকে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই তুজা বলল। কোথায় যাব এখন আবার? ওহাব চৌধুরী বলেন। কোথায় আবার? বললাম বৌমার সাথে দেখা করে এসো। তুজা শালগায়ে চড়াতে চড়াতে বলল। আমার অন্যের বইয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আর এখন না বের হলে ফিরতে আবার অনেক রাত হয়ে যাবে। পরে মেহের আবার দরজা খুলবে না। নিজের দাদির নাম তুজার মুখে এভাবে শুনে নদী ফিক করে হেসে ফেল। সবাই চট করে নদীর দিকে তাকালো। নদী বিষয়টা খেয়াল করে হাসি থামানোর চেষ্টা করে হাত দিয়ে নিজের মুখ ঢাকলো। এমনিতেই নদী খুব শান্ত আর গম্ভীর, কিন্তু এখন কোনোভাবেই হাসি আটকাতে পারল না, সরে গেল সেখান থেকে। সবাই তুজার আচরণ সম্পর্কে জানে, তবে মেহেরজানকে সবাই খুবই ভয় পায় এবং সম্মান করে। তাকে নিয়ে এমন কোনো কথা বলা কেবল তুজার পক্ষে সম্ভব। সবাইকে বিদায় জানিয়ে তুজা আর ওহাব চৌধুরী বেরিয়ে গেল। আকবর গাড়ি চালাচ্ছে, তুজা পাশে বসে আছে আর ওহাব চৌধুরী পিছনে। হঠাৎ তুজা বলল। আচ্ছা আকবর, বলো তো আমার দাদার নাম কি ছিল? আকবর হেসে বলল। কেন ছোট সাহেব, প্রধান হাশেম চৌধুরী। তুজা আবার বলল। তাহলে বলো আমার দাদির বাপের নাম কি ছিল? পিছন থেকে ওহাব চৌধুরী বললেন। তোমার বাজে কথা বন্ধ করো, ছেলেটাকে গাড়ি চালাতে দাও। কিছু দূর যেতেই আবার জ্যামে আটকে গেল গাড়ি। তুজা জানালার কাছ দিয়ে বারবার মাথা বের করছে। আকবর বলল। ছোট সাহেব, আপনি বরাবর মাথা কেন বাইরে বের করেছেন? দেখছি কোনো মেয়ে দেখা যায় নাকি? ওহাব চৌধুরী আকবরকে ধমক দিয়ে বলল। তোমাকে কতবার বলেছি একবার ওর সঙ্গে কথা বলবে না? আকবর চুপ করে গেল। মিনিট খানিক পর একজন সাংবাদিক এলো। তুজাকে অর্ধেক গাড়ির বাইরে দেখে রিপোর্টার তুজার সামনে মাইক ধরে বলল। স্যার, আপনি নিশ্চয়ই জ্যামে পড়ে ভীষণ বিরক্ত বোধ করছেন। তুজা একগাল হেসে বলল। না না, আমার তো সেই ভাল লাগতেছে। আকবর তো নাচতেই চাইছিল, বলো আকবর। রিপোর্টার আবার বলেন। স্যার, প্রথমে আপনার নিজের বিষয়ে কিছু বলুন এবং তারপর জ্যামে আপনাকে ভোগান্তি সম্পর্কে কিছু বলবো। তুজা ছেলেটার মাথা থেকে পা অব্দি দেখে বলল। আগে নিজের সম্বন্ধেই বলি, কেমন? জি। তুজা সামান্য গলা খাকারি দিয়ে বলল। হ্যালো, আমি তুজান চৌধুরী। শুধু চুমো খেতে ভালোবাসি, যাকে তাকে না, শুধু মেয়েদের। কথা বলতে বলতে জ্যাম ছেড়ে দিল। আকবর আহমক হয়ে গেছে তুজার কথাই। তাদের বাড়ি ফিরতে রাত 9টা বেজে গেছিল। ঘরে ফিরে দেখে মেহেরজান তখনও সোফায় বসে। তুজা সোজা ঘরে গিয়ে পোশাক পাল্টে মাফলার প্যাঁচাতে প্যাঁচাতে বের হচ্ছে। তুজার মা জিজ্ঞেস করলো। এখন আবার কোথায় যাচ্ছিস? মেহেরজান পান চিবুতে চিবুতে বলল। কোথায় আবার যাবে সেই নটিখানায়? তুজা ঠোঁট কামড়ে পিছনে ঘুরে বলল। মায়ের সামনে কিছু বললাম না। আমি যাচ্ছি মোকসেদ মাস্টারের বাড়ি, বাবা যেতে বলেছে বলে। মেহেরজান চেঁচিয়ে বলল। সে বাড়িতে তোর কি রে? কোনো জবাব না দিয়ে তুজা চলে গেল। বাইক স্টার্ট করতে করতে বলল। মধু মধু রসমালাই।
বাড়ি থেকে মেহমান পাতলা হতেই হাসান চৌধুরী আলোচনায় বসেছে। ড্রয়িং রুমে সবাইকে উপস্থিত হতে বলেছে সে। হাসান চৌধুরী আর আঞ্জুমান পাশাপাশি বসে, হাবিব আর সাইরাও আছে নদীর বাবার পিছনে দাঁড়িয়ে। সকলের সামনে দাঁড়িয়ে অদিতি আর সাইফ। অদিতির চোখে ভীতি, মনে ভয়, ভিতরে আতঙ্ক। কি হতে চলেছে আজ? উনিও কি আজ অদিতিকে তাড়িয়ে দেবে? সেই চিন্তায় অদিতির বুক বারবার কেঁপে কেঁপে উঠছে। কিন্তু সাইফের চোখ মুখ একদম শক্ত, সে তার সিদ্ধান্তে অনড়। হাসান চৌধুরী কপালে হাত দিয়ে বলল, ছি ছি ছি, আমার একমাত্র ছেলে কিনা নিষিদ্ধ পল্লী থেকে মেয়েকে কিনে এনে বিয়ে করেছে। এই কথা মিডিয়ার কানে গেলে কি হবে ভেবে দেখেছ? আমার সমস্ত রেপুটেশন, মান, ইজ্জত সব ধুলোয় মিশে যাবে। খারাপ কথা ছড়ায় গাছের আগায়, এ কথা পাঁচকান হতে সময় নেবে না ভাইজান। তাহলে এখন উপায়? সবার চোখ সাইফের দিকে, অদিতিরও। সাইফের উত্তরে আসে চেয়ে আছে সকলে। সাইফ নীরবতা ভেঙে বলল, আমি অদিতিকে ছাড়বো না বাবা। তোমরা মানের ইজ্জতের কথা ভাবলে, একটা বড় এটা ভাবলে না যে ওর কি দোষ এখানে? হেটুক একটা মেয়ে, ওর সৎবাবু ওকে বেঁচে দিল, আমি ওকে সেখান থেকে বাঁচিয়ে এনেছি। এতে আমার ভুলটা কোথায় বাবা? সাইফ একটু থামলো, ফের বলতে শুরু করলো, এখন আমি তোমাদের কথা শুনে মেয়েটাকে বাড়ি থেকে যদি বের করে দেই, কি হবে এতে? ওর তো যাওয়ার জায়গা নেই। একদল শকুন ওকে ছিঁড়ে খাবে, না আবার সেখানে যেতে হবে যেখানে যাওয়ার মেয়েও নয়। এর থেকে বাবা যদি এ বাড়িতে থেকে যায়, এবারের বউ হয়ে, তাতে কি আসে যায়? হাসান চৌধুরী এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাইফের দিকে। সাইফ ঠিকই বলেছে, তেমন কোনো ক্ষতি তো হয় না। হাবিব চৌধুরী কিছু বলবে, এমন সময় সাইফ বলল, ব্যাস কাকাই, এবার শুধু বাবা বলবে, আর কেউ কিচ্ছু বলবে না। বাবা যদি এখন বলে অদিতিকে এই বাড়িতে রাখবে না, তাহলে তাই সই। ওকে আমি এক্ষুনি এই মুহূর্তে এক কাপড় বাড়ি ছেড়ে দেব, কারণ আমিও সৎ বাবার মতো ওকে মিথ্যা আশ্বাস দিয়ে ঠকাতে পারবো না। তুমি বলো বাবা। হাসান চৌধুরী নিজেরও একমাত্র ছেলেকে হারানোর ভয় হলো, বলতে হলো, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম আমি সবটা। তবে একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করতে হবে। আমার অনেক পরিচিত এবং এলাকার সম্মানিত লোকজন আছে, তাদের সাথে তোমাদের পরিচয় করাতে হবে। সাইফের ঠোঁট জোড়া প্রশস্ত হলো। হাবিব চৌধুরী অবাক হয়ে বলল, এ তুমি কি বলছো ভাইজান? হাসান চৌধুরী উঠে দাঁড়ায়, আমার কথা শেষ, এ নিয়ে কেউ কোনো কথা বলবে না। ও আমাদের বৌমা, পুরনো সব কিছু ভুলে যাও। হাসান চৌধুরী ঘরে চলে গেল। আঞ্জুমানও গেল পিছন পিছন। নদী নিজের ঘরে চলে গেল সাইরাকে নিয়ে। সোফায় বসে রইল শুধু হাবিব চৌধুরী। সাইফ হাবিবের সামনে অদিতির হাত ধরে রুমে নিয়ে গেল। সাইফের মাথায় এখন একটাই টেনশন, অদিতির ব্যাপারে যখন কাকা এত কিছু জানতে পেরেছে, বিয়ে যে হয়নি এটা জানতেও সময় লাগবে না। এখন বিয়ের ব্যাপারটা আগে মিটমাট করতে হবে। রুমে গিয়ে অদিতি কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। সাইফের দিকে তাকিয়ে ভাবছে ড্রয়িং রুমে বলা কথাগুলো। এই মানুষটার প্রতি অদিতি সত্যি কৃতজ্ঞ। তার জীবন বাঁচিয়েছে, আবার প্রতিনিয়ত তার জন্য পরিবারের সাথে লড়াই করে যাচ্ছে। অদিতির চোখ পানিতে ভরে আসে। সাইফ খেয়াল করে বলে, এখন তো সব ঠিকঠাক আছে, এখন কাঁদছো কেন? এরই মধ্যে নদী দরজায় টোকা দিল। সাইফ দরজা খুলতেই দেখলো হাতে একটা খাবারের ট্রে। নদী ভিতরে এসে ট্রেটা টেবিলে রাখলো। সাইফ বিরক্তি নিয়ে বলল, আবার খাবার আনছিস কেন? আমরা খেয়ে এলাম। নদী অদিতির দিকে তাকাতে সাইফের খেয়াল হলো বড় আপুদের সাথে সাইফ খেলেও অদিতি খায়নি, সকাল থেকে না খেয়ে আছে। সাইফ নদীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, নদী, তুই তো ভালো কেন বলতো? আমিও ভুলে গেছি যে ও খায়নি। তোর কি করে মনে আছে? নদী খাবারগুলো প্লেটে পেরে দিতে দিতে বলল, কারণ একজন ক্ষুধার্তই আরেকজন ক্ষুধার্ত ব্যক্তির খবর রাখে। নদী যাওয়ার আগে বলল, চাচু আপনাকে রুমে যেতে বলেছে সাইফ ভাই। সাইফ ভাবলো এখন আবার কি কাজে বাবা ডাকছে। সাইফ নদীর পিছন পিছনই গেল। হাসান চৌধুরীকে রুমের সামনে থেকে ডাকলো, বাবা আসবো? এসো। সাইফ গিয়ে বাবার আরাম কেদারার পাশে হাঁটু মুড়ে বসলো। হাসান চৌধুরী ছেলের হাত ধরে বলল, তুই এত বড় কবে হয়ে গেলি? সাইফ বুঝে না বাবার কথার মানে। হাসান চৌধুরী আবার বলে, আজ তোকে কিছু কথা বলি, যদিও এগুলো বাপ ছেলের কথা নয়, তবুও বলি। আজ থেকে বহু বছর আগে এক মেয়েকে আমি ভালোবাসতাম। সাইফ ভুরকুচকে তাকিয়ে রইল হাসান চৌধুরীর দিকে। এভাবে কখনো কথা বলেনি তো তার সাথে। হাসান চৌধুরী আবার বলেন, তোদের দাদু ছিল গ্রামের প্রধান, খুবই সৎ এবং ন্যায়বিচারক ছিলেন তিনি। তোর বড় আব্বুও তোর দাদুর মতোই হয়েছে। সাইফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে।
আমি যাকে ভালোবেসেছিলাম সে ছিল খুবই দরিদ্র পরিবারের মেয়ে, সুন্দরীও আহামরি নয়, তবে তাকে খুব ভালো লাগতো। একদিন সাহস করে ভালোবাসার কথা জানাই তাকে, সেও কিছুদিন পর সম্মতি দিল। খানিক থেমে হাসান চৌধুরী বলেন, কিন্তু বাবার ভয়ে তটস্থ ছিলাম আমি। কয়েক মাস পর এলাকায় প্রচার হয়ে গেল সেই মেয়েটি নাকি দর্শনের শিকার হয়েছে। আর আমার সাথে দেখা করতো না মেয়েটি, আমি দেখা করতাম না রে। ওই নোংরা মেয়েকে কে বিয়ে করবে? সাইফ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। তারপর কয়েকদিন গেল, আমার বাবা আমাকে ডেকে বলল, তোমার নাকি মোহনের মেয়ের সাথে সম্পর্ক আছে, তাকে নাকি ভালোবাসো। আমি বললাম, আগে ভালোবাসতাম বাবা, এখন বাসি না। আমার বাবা তখন আমার গালে কষে একটা চড় মেরেছিল, কারণ এতে তো সেই মেয়েটার কোনো দোষ নেই। তার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে বলে তাকে ছেড়ে দেয়া যাবে? তাকে আর খুঁজে পাওনি বাবা? সেদিন রাতেই বাবা আমাদের বিয়ে করিয়ে দেয়, আর সেই মেয়েটি তোর মা। সাইফের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এত বড় ঘটনা ঘটে গেছে তার বাবা মায়ের জীবনে। হাসান চৌধুরী ছেলের মাথায় হাত দিয়ে বলল, অদিতিকে নদীর ঘরে ঘুমাতে পাঠাও। কেন? হাসান চৌধুরী মুচকি হেসে বলল, তোর কি মনে হয় তুই বিয়ে করলে আমি জানবো না? বিয়ের আগে দুজনের এক ঘরে থাকতে নেই? সাইফ শুকনো ঢুকিল। বাবা জেনে গেছে তাহলে? হাসান চৌধুরী সাইফের কাজ চাপড় দিয়ে বলল, এত চিন্তা করিস না, নদী দিঘির মতো অদ্বিতীয় আজ থেকে এই বাড়ির মেয়ে। তোর বিয়ে নিয়ে কাল সবার সাথে কথা বলবো, যা এখন। বলে হাসান চৌধুরী ও আরাম কেদারা থেকে উঠল। সে বেরিয়ে গেল, দরজার সামনে থেকে আবার ফিরে এলো। হাসান চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরল। সরি বাবা, আমি তোমাকে বুঝতে পারিনি এতদিন। আই প্রমিস বাবা, আমি সব থেকে ভালো ছেলে হয়ে দেখাবো। হাসান চৌধুরী হেসে বললেন, শুধু ভালো ছেলে না, ভালো স্বামীও হতে হবে। সাইফ হাসলো। হাসান চৌধুরী বলল, তবে এত সহজে ছাড় পাবে ভেবো না। সাইফ রুমে চলে যায়। হাসান চৌধুরী চশমা খুলে চোখের পাতায় জমে থাকা অশ্রুটুকু মুছে নেয়। আঞ্জুমান বাবা ছেলের কথা শেষ হলে ঘরে আসে। হাসান চৌধুরীর হাতে হাত রেখে বলে, আমাদের ছেলেটা একদম আপনার মতো হয়েছে, বলুন। সাইফ রুমে গিয়ে অদিতিকে কোলে তুলে ঘোরাতে থাকে। অদিতি অবাক হয়ে বলে, কি করছেন? নামান, আমি পড়ে যাব তো। সাইফ হেসে বলে, বাবু সব জেনে গেছে আর মেনেও নিয়েছে, কাল আমাদের বিয়ের কথা হবে। অদিতি তো অবাক। সত্যি বলছেন? সাইফ আচমকা ঘোরানো থামাই, চট করে কোল থেকে নামায় অদিতিকে। শয়তানি হাসি দিয়ে বলে, কেন, বিয়ের জন্য তর্স হয়েছে না? অদিতি লজ্জা পাই, মাথা নিচু করে ফেলে। সাইফ বুকে হাত ভাঁজ করে দাঁড়ায়। আচ্ছা, তুমি তো সুন্দর কেন, একেবারে পরীর মতো। অদিতি কোনো কথা বলে না। সাইফ হাঁপ ছেড়ে বলে, যে কয়দিন আমাদের বিয়ে না হচ্ছে তোমাকে নদীর সাথে থাকতে হবে। অদিতি কোনো সমস্যা নেই, নদী আপুকে তার ভালোই লাগে। বালিশ নিয়ে চলে গেল নদীর ঘরে। হাবিব চৌধুরী মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। এই মেয়ে এই বাড়ির বউ হলে তার স্বার্থ হাসিল হবে কোনোভাবেই না, কিন্তু তার মাথায় ঘুরছে অন্য প্ল্যান। এই মেয়েকে সরাতে হবে, কিন্তু এই বাড়ি থেকে তার একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। অনেক ভেবে চিনতে হাবিব দেখেছে তাকে তুজার সাহায্য নিতে হবে। মোবাইল থেকে কল করলো তুজার নম্বরে। পরপর দুইবার রিং হওয়ার পর কল রিসিভ করলো। হ্যাঁ কাকাই, বলো। কোথায় তুই বাবা? তুজা শয়তানি করে বলল, এই একটু পরোপকার করার নাটক করতে এসেছি, বলো। হাবিব খুব সতর্ক ভঙ্গিতে বলল, একটা মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই, আমাকে সাহায্য করবে? তুজা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সত্যি বলছো? আজ থেকে তুমি আমার কাকা না, আমার আব্বা। বলো আব্বা, কি করতে হবে? হাবিব চৌধুরী বাঁকা হেসে বলল, মেয়েটা অসম্ভব সুন্দর, তুমি নিয়ে যাবে, তবে তারপর যেন আর কখনো দুনিয়ার আলো না দেখতে পারে। ওসব তোমায় বলতে হবে না, কি করতে হবে বলো। কাল এসো তুমি, ভাইজানকে না জানিয়ে। বাকি সব ব্যবস্থা আমি করে দিব। আচ্ছা, কাল আসছি আমি। ও বাড়ি থেকে ফিরে সেই রাতের বেলায় বেরিয়েছে তুজা। বেলা গড়িয়েছে 10টা বেজে গেছে, এখনও বাড়িতে ফেরেনি। মেহেরজান সমানে বিলাপ করে যাচ্ছে। আমার ছোট নাতিটারে দেখ, বিয়া কইরা সংসার করতাছে। ওহাব কইল পুরা পরিল্লাহান বউ আনছে ঘরে,
আহা, মাইয়া তো না যেন ঘরটার মধ্যে আলো নিয়ে আইছে আলো। আর এই হইছে এক গোলাম। গোলাম হারাডার রাইত মাগে নিয়ে লটর পটর করে আর দিনটা বইরা সাওয়া মেলাইয়া শুয়ে থাকে। আমার পোলাডার কপাল খারাপ, নাইলে পোলায় এমন মাগিবাজ হইব কেন? এই বয়সে 2-4টা নাতি নাতনি থাকবো আমার পোলার। ওয়াহাব চশমা ঠিক করতে করতে বের হলো। মা, চেঁচামেচি করো না, তোমার প্রেশার বেড়ে যাবে কিন্তু। মেহেরজান ওয়াহাবকে করুণ স্বরে বলল, ও বাজান, পোলাডারে বিয়া করাস না। দেখ, বিয়া করাইলে যদি একটু সংসারী হয়। সেসব কি আমি ভাবি না মা? ওর শ্বশুরের পরিবর্তন না হলে বিয়ে করাই কি করে বলতো? একটা মেয়ের জীবন তো আর আমি নষ্ট করতে পারি না। মেহেরজান উঠল। আচ্ছা বাপু, আমি যাই। ও কদবানু, আমার গোসলের পানি গরম করা হইছে। মেহেরজান বেগম গোসল করতে চলে গেল। ওহাব চা খাচ্ছে আর সংবাদপত্র পড়ছেন। তুজা মাফলার কোমরে পেঁচিয়ে গান গাইতে গাইতে বাড়িতে ঢুকলো। আলতারাঙা পায় আবার নুপুর পড়েছে, মুখচুইদার মাইয়া পাগল করেছে, মুখচুইদার মাইয়া পাগল করেছে, ওরে মুখচুইদার মাইয়া। বাবার দিকে চোখ পড়তে গান বন্ধ করলো। চারিদিকে একবার চোখ বুলিয়ে জোরে জোরে ডাকা শুরু করলো, রহমানের মা, ও রহমানের মা। ওহাব ধমক দিল। এই পাগল হয়ে গেছো? এ বাড়িতে রহমান কার নাম? তুজা গায়ে জ্যাকেট খুলতে খুলতে বলল, আমি রহমানকে নয়, রহমানের মাকে ডাকছি। ও রহমানের মা, ঘরে আছো? ওহাব চৌধুরী বিরক্ত হয়ে ঘরে চলে গেল। মেহেরজান বেগম ফুল ঝাড়ু নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। তুজার সাথে দৌড়ে পারবে না তাই ছুঁড়ে মারল তুজার দিকে। কিন্তু সে সময় গেট দিয়ে আকবর ঢুকছিল। তুজা টান দিয়ে আকবরকে সামনে এনে নিজে আকবরের পিছনে লুকালো। আকবরকে মেহেরজানের দিকে পিঠ করে ঘুরিয়ে দিল। ঝাড়ু বাড়ি গিয়ে পড়ল আকবরের পিঠে। মেহেরজান বিলাপ করে বলল, সর্বনাশ ফাটা, তোর জন্য কি আমি দুদণ্ড শান্তিও পাবো না? আহারে বাবা, তোমার লেগেছে? আকবর চট করে দুদিকে মাথা নাড়ে। তুজা চেঁচিয়ে বলে, বাবা, তোমার মা আকবরকে ঝাড়ু পিটা করেছে। ওহাব চৌধুরী রেগে বিরক্ত হয়ে পড়ল, আমাকেও মারো দুটো, আমার এই জ্বালা যন্ত্রণা আর সহ্য হয় না। কিন্তু ভাবছেন রহমানের মা বলে মেহেরজান বেগম এত রেগে গেল কেন? মেহেরজান বেগমের ঘর সিঁড়ির সামনে আর তুজার ঘর উপরে। রোজ সিঁড়ি দিয়ে নামার সময় তুজা দাদির ঘরে গিয়ে না জ্বালালে ওর পেটের ভাত হজম হয় না। সেরকমই একদিন সিঁড়ি থেকে নামার সময় শুনেছিল পাশের বাড়ির শিমলা দাদির সাথে আবার মেহেরজানের বড় ভাব। মাঝে মধ্যে গল্প করতে আসেন। একদিন গল্পের সুবাদেই বলেছিল রহমানের বাবা জওয়ানকালে মেহেরজানকে খুব পছন্দ করত। পরে তার বিয়ে হলো গ্রামের প্রধানের সাথে, আর সে বিয়ে করলো আরেক জায়গায়। পরে তাদের ছেলে হয় আর তার নাম রাখেন রহমান। সেই কথা আবার তুজা শুনে ফেলেছে। মেহেরজান বকতে বকতে আবার ঘরে ঢুকে পড়ল। তুজাও নিজের ঘরে ঢুকলো। মানিক এসেছে তুজার খোঁজে। চারিদিকে ভালো করে দেখলো কোথাও মেহেরজান আছে কিনা। মহিলাটা ওদের দেখলে খুব রেগে যায়। কোথাও মেহেরজানকে না দেখে বাড়িতে ঢুকলো সোজা তুজার ঘরে। ভাই, খুব দরকারি কথা আছে। তুজা সুন্দর আন্ডারপ্যান্ট পরে দাঁড়িয়ে আছে। যে কোন প্যান্টটা পরবে বুঝতে পারছে না। মানে কি একটু বিব্রত বোধ করলো। ভাই, এভাবে কাপড় পাল্টাই মানছে? একটা গামছা কোমরে পেঁচাই লইতে পারেন না? তুজা প্যান্ট থেকে বেল্ট খুলতে খুলতে বলল, যাদের লজ্জা লাগে তারা জানি চোখ বন্ধ করে রাখে। আমার মন চাইলে আমি ল্যাংটা হয়ে ঘুরুম, তোর বাপের কি? আচ্ছা, বুঝলাম ভাই, একটা দরকারি কথা ছিল। তুজা প্যান্ট পরতে পরতে বলল, কথা যত দরকারই হোক, আমি এখন ঢাকা যাবো, কিচ্ছু শুনতে পারবো না। মানিক ঘরে ঢুকলো। ভাই, কথাটা অদিতির ব্যাপারে। তুজা চট করে চোখ তুলে তাকালো। কি কথা? ভাই, খবর পাইছি ওর বাপে মারে মাগি পরে বেইসা দিছে। তুজার মাথায় রাগ উঠে গেল চট করে। সবসময় মজে থাকা এই মানুষটাই রাগ উঠলে আর মানুষ থাকে না। মানিকের দিকে তেজ নিয়ে তাকিয়ে বলল, তুই জানলি কইতে? মানিক ঢোকিলে বলল, ওর বাপে গ্রামে আইছিল, গেছে কায়ো আইতে। কাছারের আব্বাই কাছে কইছে যে মাইয়া পাড়াই বেচে দিছে মোটা টাকায়। কায়েসের আব্বা কথায় কথায় আইজ বাজার থেকে আমার কাছে কইল। তুজা আলমারি থেকে পিস্তলটা নিয়ে কোমরে গুজে শালটা গলায় দিয়ে মানিককে বলল, চল, খাঙ্কির বলার আজকে গাইরালামু।
আমার সামনের খাওন সিনিয়ে নিয়ে কুত্তারে দেওয়া? যে মালে আমি নজর দিছি সেই মাল যায় নষ্ট পাড়ায়, আজকে ওর খবর আছে। দ্রুত বেরিয়ে যাই বাড়ি থেকে। বাইকে উঠে মানিককে বলে, তুই কায়েসগো বাড়ি চিনস? হ ভাই। উঠ পিছনে। সকালে হাসান চৌধুরীর একটা জরুরি মিটিং থাকায় বাড়িতে সময় দিতে পারেনি, তাই দুপুরে খাবার টেবিলে সবাইকে অবশ্যই থাকতে বলেছেন, এমনকি অদিতিকেও। জরুরি কথা বলার আছে সবাইকে। সবাই থাকলেও হাসান চৌধুরী নিজেই আসলেন দেরি করে। খাওয়া শুরু হলো। সবাইকে আগে খেয়ে নিতে বলল হাসান চৌধুরী। অদিতি গুটি মেনে নদীর গা ঘেঁষে বসেছে। নদী আস্তে করে বলল, তুমি সব সময় এত ভয় পাও কেন বলো তো? তুমি জানো সাইব ভাই কত সাহসী। হাসান চৌধুরী নদীকে নিজের পাশে এনে বসালেন। সকলের উদ্দেশ্যে বললেন, আমি চাই অদিতিকে কলেজে ভর্তি করাতে। ও মাধ্যমিকে ভালো ফলাফল করেছে, এখনও কলেজে অ্যাপ্লাই করার সুযোগ আছে। আজকে করিয়ে দাও আমাদের পাশের সরকারি কলেজে। নদী দেখি সাইরা সবাই তো অবাক। হঠাৎ করে সুর বদলে যাওয়া কারণ কি? হাসান চৌধুরী অদিতির মাথায় হাত দিয়ে বলল, আজ থেকে অদিতিও আমার মেয়ে। তবে একটা কথা শুনে রাখো সবাই, কোনো বেকার ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। সাইরা হাসান চৌধুরীকে বলল, কিন্তু ভাইজান ওদের বিয়ে তো হয়ে গেছে। হাসান চৌধুরী মুচকি হাসল। হয়নি এখনো, তবে হবে। যদি সাহেব নিজে কোনো জব করে, বউয়ের খাওয়ার পড়ার দায়িত্ব নিতে পারে, সেদিন আমি ওদের বিয়ে দেব। সাইব ভুরকুচকে বলল, আমি কালে বিয়ে করবো বাবা, আমি কাজ করব, কিন্তু আগে বউ লাগবে। বললেই হলো, আগে নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে। আঞ্জুমান ছেলের হয়ে বলল, দেখুন, বাচ্চাদের সাথে আপনি এমন করবেন না। ওদের রেজিস্ট্রি করিয়ে রাখুন। পরে সাইব নিজে ইনকাম করে বড় অনুষ্ঠান করে বউ ঘরে তুলবে। হাসান চৌধুরী আঞ্জুমানের দিকে তাকিয়ে বলে, বলছো তাহলে আজই করানো যাক। সকলের মুখে হাসি থাকলেও হাসি নেই নদী আর হাবিবের মুখে। হাসান চৌধুরী বললেন, ও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে কথাটা, আমি নদী মামুনির বিয়ে দিতে চাই। কাল পাত্রপক্ষ দেখতে আসবে, কি বলো সায়রা? নদীর খাবার গলায় আটকে গেল, শরীর অবশ হয়ে আসছে। বিয়ে মানে? অধীর অপেক্ষায় মায়ের মুখের দিকে তাকে মা যেন বলে, না আমার মেয়ে বিয়ে দেব না এখন। কিন্তু তা হলো না। সাইরা বলল, আপনার মতামতের উপর আমরা কখনো কথা বলেছি নাকি ভাইজান? আপনি যা ভালো বুঝেন তাই করে, আমাদের কোনো আপত্তি নেই। নদীর ভেতরটা ডুকরে কেঁদে উঠল। খাবার আর গলা দিয়ে নামলো না। ভাগ্য আর কত যন্ত্রণা দেবে ভেবে পায় না নদী। সব ঝড় একসাথে আসতেছে তার জীবনে। আদৌ তা কাটিয়ে বাঁচতে পারবে কিনা কে জানে। একসাথে বসে দুজন মানুষের জীবন দুদিকে মন নিল। এক অদিতি তার জীবনের সঠিক ঠিকানা খুঁজে পেল। আরেক নদী, সে অথৈ সাগরে ভেসে গেল, যার কুল কিনারা নেই। খার মতেই হাবিবের ফোনে কল এলো। হাবিব স্ক্রিনে তাকিয়ে দেখল তোজার নম্বর। তাড়াতাড়ি করে সাইলেন্ট করে দিল মোবাইল। মৃদু কাশি দিয়ে বলল, আমার হয়ে গেছে খাওয়া, উঠছি। বেসিন থেকে হাত ধুয়ে বাইরে চলে গেল। তোজার নম্বরে কল ব্যাক করলো। রিসিভ করে তোজা বলল, কাকাই এদিকে ঘাপলা হয়ে গেছে, আজ আসতে পারবো না। হাবিব চোখ মুখ কুচকে বলল, আজকে মেয়েটার বিয়ে হতে চলেছে, যদি না আসো খুব পস্তাতে হবে বলে দিলাম। তোজা খাট থেকে ফোন কেটে সুইচ অফ করে দিল। ফোন পকেটে ঢুকিয়ে বলল, এই মাগি, তোর এত বিয়া বহন লাগে কেন? তুজার সামনে কায়েসের বাবা বসে। তুজার সোফায় গা এলিয়ে আয়েসি ভঙ্গিতে বসে বলল, এবার বলেন চাচা, হানিফ কি কইছে আপনারে? সব কন, দাড়ি কমা কিচ্ছু বাদ দিবেন না। কায়েসের বাবা শুকনো ঢোক গিল। আসলে কাল আমি বাজারে গেছি, তখন দেখি হানিফ ভ্যানে ল্যাফ, কম্বল, তোষক আরো পোটলা পুটলি নিয়ে কোথায় যেন যাইতেছে। পরে আমি জিগাইতে কইল মণিপুরে বাড়ি কিনছে। আমি ঠাট্টা করে কইলাম, এত টেহা পাইলা কইতে? কয়, এক শালির বিয়া করছিলাম, কামে লাগাইতে পারি নাই, শালির মাইয়াডারে কামে লাগাইছি। ওরে পাইলা কোনো লাভ আছে কও? দিয়ে আইছি পাড়াই বেচা, হে টেহা দিয়া তোর নিজের বাড়ি কিনলাম। কায়েসের বাবা থামলো। তুজার দিকে ঝুঁকে বলল, হ, আরো কইছে যে ওর লাইগা যেন মাইয়া দেখে
আবার বিয়ে করব। তুজা বলল। আচ্ছা ধন্যবাদ চাচা, আইজ উঠি। আসসালামু আলাইকুম। এই মানিক চাচারে চা নাস্তা কি খায় সব খাওয়ায় বাড়ি পৌঁছায় দিয়া যাবি। তুজা বেরিয়ে গেল। আজই মণিপুর যাবে। তুজাদের পাশে 2 গ্রাম পরেই মণিপুর। রাইতে রওনা হইলে যাইতে 2 থেকে 3 ঘন্টা লাগবো। ভাই দিনে গেলে ভালো হয় না? তুজা বন্দুকের নল থুতনিতে ঘষে বলল। মাঝরাইত ছাড়া ওরে ঘরে পাওয়া যাইব না, আইজি যামু। তোরা প্রস্তুত হ, আমি বাড়ি থেকে দেখা করে আহি। নদী রুমে এসে জানালার পাশে বসলো। এটা তার প্রিয় জায়গা। টেবিলে মাথা ঠেকিয়ে নীরবে চোখের অশ্রু বিসর্জন দিল। ফোনটা টুংটাং শব্দে বেজে ওঠে। সিমি কল করেছে। নদী কান্নার বেগ আরও বাড়ে। কল রিসিভ করেও কোনো কথা বলতে পারে না। ওপাশ থেকে সিমি হ্যালো করতে থাকে। এপাশ থেকে শুধু ফোপানি কান্নার আওয়াজ। সিমি আদুরে গলায় বলে, কি হয়েছে বেব, বল আমায়। আর হওয়ার কি আছে, যা দেখে এলাম। তুই থাকছিস কি করি বাড়িতে? নদী ফোপাতে ফোপাতে বলে, চাচ্ছু আমার বিয়ে বিয়ে ঠিক করেছে সিমি। এখন তোকে বিয়ে দেওয়াটা কি তাদের খুব জরুরি? নদী কান্নাজনক কণ্ঠে বলে, যার পরে তার বুক কপাল সব একসাথেই পড়ে। ফোনটা কেটে দিল নদী। অঝোর কান্নায় ফেটে পড়ে নদী। ওদিকে নিশ্চয়ই এতক্ষণে বিয়ের পর্ব মিটে গেছে। কাল হয়তো নিজের বিয়ের দিন ঠিক হয়ে যাবে। তারপর আবার এক জন্ম অপেক্ষা করতে হবে সাইফ ভাইকে পাওয়ার। অন্য কারো সংসার করতে হবে। এদিকে সাইফও আরেকজনের সাথে সংসার করবে। তুজা বাড়িতে ঢুকে পড়ে যাওয়ার সময় মাকে বলে, মা খাবার দাও তো, আমি গোসল করে আসি। কিন্তু ঠিক 4 মিনিটের মাথায় নিচে এলো। সব আগের মতোই, শুধু পোশাকটা পাল্টেছে। তুজার মা বলল, কিরে এত তাড়াতাড়ি গোসল হয়ে গেল? তুজা বেহায়ের মতো হেসে বলল, গেছিলাম গোসল করতে, পানি অনেক ঠান্ডা তো তাই ঘুরে আইছি। খেপে উঠল মেহেরজান। হায় 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 রে, আমার বাড়িটারে অপবিত্র বানাইয়া দিল। বলি বসবি 2টা খাইতে, একটু গোসলদারি কইরা তো বসবি। থাহস তো হারা দিন নটিকো লগে, বলি ফরজ গোসলটা তো করবি। তুজা খাবার চিবুতে চিবুতে বলল, শীতের দিনে 7 দিন গোসল না করলে কিছু হয় না। আর তার থেকে বড় কথা হইল মনের গোসলই বড় গোসল। পানি খেয়ে বলল, আর আমি বুঝি না, কথায় কথায় খালি আমারে মাগি তুইলা কেন খোটা দাও। মেহেরজান দাঁতে দাঁত চিপে বলল, গিলটা সস্তায় গিল, খাওয়ার সময়ও মুখে পাত্তা দেয় না। তুজা একগাল হাসলো। অদিতি ও সাইফের রেজিস্ট্রি হয়ে গেছে। সবাইকে মিষ্টিমুখ করানো হচ্ছে। হাবিব শুধু তুজার উপর ভরসা করে থাকেনি। তার প্ল্যান বি কাজে লাগিয়ে গেটের বাইরে নিচের আনা লোকেদের প্রস্তুত রেখেছে। অদিতির কানে কানে বলল, মা নদী বাইরে আছে, ওকে একটু ডেকে নিয়ে এসে তো প্লিজ। নিশ্চয়ই কাকাবাবু। অদিতি হাসি মুখে বাইরে চলে গেল। তুজা রাতে বেরিয়েছে অদিতির সৎবাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। এই শীতের রাতে বাইকে চেপে এত দূর যাওয়া, তাও আবার সাথে 13টা বাইক। তুজা বাইক বাড়ির অনেক আগে রেখে গেল। শব্দ পেয়ে পালাতে পারে হারামজাদা। গ্রামের রাস্তায় এমনিতেই গাড়ি চলে না। তাছাড়া শীতের রাত একসাথে 12-13টা বাইকের শব্দে আশেপাশে মানুষই সজাগ হয়ে যায়। বাইকে 2 জন করে লোক, কোনোটাই আবার 3 জন। 1 জন করে প্রত্যেক বাইকের সাথে একজনকে রেখে বাকিতে নিয়ে গেল। তুজা আসার আগে কয়েকজনকে দিয়ে খোঁজ নিয়েছে। তারা বাড়ির খোঁজ দিয়েছে। বাড়িটা টিনের কাঠের দরজায় টোকা দিলে ভিতর থেকে নারী কণ্ঠ ভেসে আসে। কি? তুজা ভুরু গুটিয়ে নেয়, হাত উঁচু করে সবাইকে ইশারা দেয় চুপ থাকতে। মনে মনে ভাবছে, ভুল বাড়িতে এলাম না তো। মানিক ফিস ফিস করে বলল, ছোট সাহেব এই রাতে ডাকলে তো কেউ দরজা খুলবে না, এরা তো আরো খুলবো না। তুজা ফিসেলে হাসলো। ওরা একাই খুলবে, চল আমার সাথে। হাবিবের কথা মতো অদিতি বাইরে চলে যাচ্ছিল। সেই মুহূর্তেই দিকি পিছন থেকে ডাকলো, শোনো। অদিতি পিছনে ফিরে দিকিকে দেখে হাসলো। কিছু বলবে? দিকি এগিয়ে এসে অদিতির হাত ধরে বলল, সরি ভাবি, আসলে আমিও তোমার সাথে ভালো ব্যবহার করিনি। তুমি কিছু মনে রেখো না, কেমন? অদিতি হেসে বলল, আমি কিছু মনে করিনি। দিকি অদিতির হাত ধরে টেনে বলল, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? এসো ভাইয়ার সাথে বসো, আমরা ছবি তুলবো। এসো। কাকাবাবু বলল নদী আপু বাইরে আছে, আমি ডেকে নিয়ে আসছি, তুমি যাও। দিকি বোকা বনে গেল। কি বলছো তুমি? আপু এই শীতের মধ্যে বাইরে কেন থাকতে যাবে? আপু তো নিজের ঘরে আছে। এসো তুমি।
অদিতি একবার পিছনে তাকালো, আবার দিঘির দিকে তাকিয়ে বলল, আচ্ছা চলো। অদিতিকে ফিরে আসতে দেখে হাবিবের মাথায় আকাশ ভেঙে পড়ল। এই মেয়ে ফিরে কি করে এলো? অদিতি হাবিবের সামনে দাঁড়িয়ে বলল, কাকা আপু ঘরে আছে, আমি ডেকে দিচ্ছি। হাবিব রাগে কটমট করতে করতে বাইরে চলে গেল। এই তুজাটাকেও কাজের সময় পাওয়া যায় না। সাইফ অদিতির দিকে দেখছে বারবার। এই 3 দিনে মেয়েটাকে কিভাবে ভালোবেসে ফেলো, কিভাবে আনলো, আর তার কেমন অনুভূতি। আঞ্জুমান দিঘিকে বলল, কি রে নদী, কোথায়? রাত হচ্ছে, তোরা বাসর ঘর সাজাবি না? যা, ফুল এসে গেছে, নদীকে নিয়ে 2 বোনে বাসর ঘর সাজা। দিঘি তো মহা খুশি, বাসর ঘর সাজাবে। নাচতে নাচতে এক দৌড়ে চলে গেল নদীর রুমে। নদী মোবাইল সাইফের ছবি বুকে জড়িয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। দিঘি ঘরের সামনে থেকে চেঁচাতে চেঁচাতে ঢুকলো। আপু, এই আপু, আরে কি করছিস তুই ঘরে? নদী দিঘির কণ্ঠ পেয়ে হকচুকি উঠল। দ্রুত চোখে পানি মুছে মোবাইলের স্ক্রিন বন্ধ করলো। দিঘি নদীর কাছে দাঁড়িয়ে খুশিতে গদগদ হয়ে বলল, মনিমা বলেছে তোকে আর আমাকে সাইব ভাইয়া আর ভাবির বাসর ঘর সাজাতে। আমার তো ভীষণ আনন্দ লাগছে। আমি কোনোদিন বাসর ঘর সাজাইনি। চল না চল না চল না। নদী দিঘির দিকে রক্ত চক্ষু নিয়ে তাকালো, যেন পৃথিবীর সমস্ত ক্রোধ জমা হয়েছে তার দৃষ্টিতে। দিঘি নিজেও জানে না সে বোনকে কি বলেছে। অজান্তে বোনের কলেজায় ছুরি মেরেছে দিঘি। নদী উঠছে না দেখে দিঘি নদীর হাত ধরে টান দিয়ে বলল, আপু চল না, বাসর ঘর সাজা। কথাটা শেষ হওয়ার আগে বেশ জোরে একটা চড় পড়ল দিঘির গালে। নদী সজোরে একটা থাপ্পড় দিল দিঘির গালে। দিঘি যেন আশ্চর্যের সর্বোচ্চ স্তরে গালে হাত দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে নদীর দিকে। কি এমন বলল যে তাকে মারতে হবে? কখনো নদী বোনের গায়ে হাত তোলেনি। ভাই বোনের মারামারি স্বাভাবিক, কিন্তু নদী দিঘিকে ছোট থেকে মায়ের মতো আগলে রেখেছে। আজ এই সামান্য কথায় দিঘিকে মারল। একমাত্র নদী জানে কথাটা মোটো কোনো স্বাভাবিক কথা ছিল না। দিঘির আশ্চর্য মুহূর্তেই কষ্টের রূপ নিল। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল ঘর থেকে। নিজের ঘরে গিয়ে দরজা আটকে রইল দিঘি। বিছানায় শুয়ে শুয়ে জোরে জোরে কাঁদতে লাগলো। নদী দিঘি কাউকে না পেয়ে আঞ্জুমান ফুলের দোকানে লোকেদের দিয়েই ঘর সাজালো। নানান রঙের গোলাপ, জারবেরা, জিপসি আরও কয়েক রকম ফুল দিয়ে সুন্দর করে সাজানো হলো বাসর ঘর। সাদা ধবধবে বিছানার চাদরের মাঝখানে লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখল এস, মধ্যে একটা লাভ এঁকে পাশে লিখল এ। কোনো মেয়েকেই পাচ্ছে না আঞ্জুমান। শাশুড়িরা কি আর বউকে বাসঘরে দিয়ে আসতে পারে? আঞ্জুমান বিরক্ত হয়ে নিজেই নদীর ঘরে গেল। নদী বোনকে মারার অনুশোচনায় কেঁদে অস্থির। কোন দিকে যাবে সে? এর মধ্যেই আঞ্জুমান ডাকল, নদী রে, ও নদী। নদী আঁচলে চোখ মুখ মুছে উঠে দাঁড়ালো। হ্যাঁ মনিমা, বলো। কি রে, তোদের কি হয়েছে আজ বলতো? বাসন না হয় আমরা লোক দিয়ে সাজালাম, তাই বলে শাশুড়ি হয়ে কি আর বউকে বাসর ঘরে দিয়ে আসতে পারি? যা বৌমাকে ঘরে দিয়ে আয়। নদী আঞ্জুমানের মুখের উপর কিছু বলতে পারে না। বাধ্য হয়ে আঞ্জুমানের পিছন পিছন যায়। অদিতি সোফায় বসে সাইফের পাশে। নদী এসে ছোট্ট করে বলল, চলো। অদিতি যেতেও কেমন লজ্জা লাগছে। আস্তে করে উঠে নদীর সাথে গেল। নদী অদিতির বাহু ধরে নিয়ে যাচ্ছে। সাইফ সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। নদী এক পা করে যাচ্ছে আর মনে হচ্ছে যেন কই ঝাঁপ দিতে যাচ্ছে। প্রতিটা ধাপ সে মৃত্যুর দিকে এগোচ্ছে। নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে পা ঢুলছে নদীর। হাঁটতে পারছে না। ঘরের সামনে এসে অদিতিকে বলল, তুমি ভিতরে যাও, আমি নিচে যাচ্ছি। নদী না চাইতো একবার তাকালো ঘরের দিকে। পুরো ঘর ফুলের গন্ধে মোমো করছে। বিছানায় ফুলে ফুলে সাজানো। এখানে আজ তার স্বপ্নের পুরুষ বাসর করবে। নদী আর এক মুহূর্ত দাঁড়ালো না ওখানে। এক দৌড়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমের অপেক্ষা করলো না, সোজা নিজের ঘরে। হাসান চৌধুরী বলেন, সবাই ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে। সাইফ সবার আগে উঠল। হাসান চৌধুরী মিনমিন করে বলল, এই ছেলে লজ্জা শরম কোনো কালেই হবে না। সাইফ রুমে ঢুকলো। দেখলো অদিতি খাটের এক কোণে বসে আছে। মাথা নিচু করে শাড়ির আঁচল আঙ্গুলে পেঁচাচ্ছে বারবার। সাইফ সামনে যেতেই মাথা আরও নিচু করলো, যেন থুতনি গিয়ে বুকে ঠেকেছে। সাইফ অদিতির সামনে হাঁটু মুড়ে বসে বলল, আপনি কি এটুকু জানেন না যে বাসর ঘরে স্বামী প্রবেশ করলে তাকে সালাম করতে হয়? অদিতি কথাটা শোনা মাত্রই তাড়াহুড়ো করে নেমে সাইফকে সালাম করতে যায়। সাইফ অদিতিকে ধরে
ফেলে পায়ে হাত দেওয়ার আগেই বুকে জড়িয়ে নেয় শক্ত করে। হালাল স্পর্শ। এই স্পর্শে যেন আলাদাই শান্তি আছে। অদিতি লজ্জায় তাকাতে পারছে না সাইফের দিকে। সাইফ অদিতির থুতনি ধরে মুখ উঁচু করলো। অদিতির কানে কানে ঘোর লাগা কণ্ঠে বলল, তাকাও। অদিতি চোখ আরও খিচে বন্ধ করে নিল। সাইফ অদিতির নাকে নাক ঘষে দিয়ে আবারও আদুরে গলায় বলল, তাকাও না। অদিতি তাও তাকালো না। অস্বস্তি হচ্ছে তার। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সাইফ অদিতির থুতনি ধরে ঠোঁটে একটা চুমু খেলো, আরও একটা চুমু দিল ঠোঁটে, তারপর 3টা চুমু দিল। অদিতি এবার তাকলো পিটপিট করে। সাইফ বলল, আমাকে দেবে না? অদিতি জবাব দেয় না। সাইফ পকেট থেকে একজোড়া স্বর্ণের চুড়ি বের করে অদিতির হাতে পরিয়ে দিল, তারপর হাতেও একটা চুমু খেলো। আমি চাই তুমি সবসময় চোরে চোরে পড়ে থাকো। অনেক রাত হয়েছে, চলো, বেরোচ্ছে না? আজকে আমার বুকে ঘুমাবে। সকাল সকাল জোয়ারদার বাড়ির আবহাওয়া গরম। এ বাড়ির বড় ছেলের জন্য আজ মেয়ে দেখতে যাওয়ার কথা। রাজশাহী থেকে ঢাকা যাবে। এখান থেকে রওনা হওয়ার কথা 8টায়। মেয়ে বাড়িতে 11টার মধ্যে উপস্থিত থাকবে বলে কথা দিয়েছে এ বাড়ির কর্ত্রী রাশেদা বেগম। 8টা পেরিয়ে 9টা বেজে গেছে, তাও বড় সাহেব বাড়ি আসেনি। তাও যে সে বাড়িতে যাচ্ছে না তারা। মিনিস্টার হাসান চৌধুরী বাড়িতে যাচ্ছে মেয়ে দেখতে। যদি উপস্থিত হয় দেরিতে, তাহলে তাদের ব্যক্তিত্বকে ঠুনকো মনে করবে চৌধুরী পরিবার। ছোট ছেলে তুহিন রেডি হয়ে মায়ের পাশে দাঁড়িয়ে আছে। তুহিনের কাকা শামীম জোয়ারদারও পায়চারি করছে রুমের মধ্যে। শামীমের মেয়ে নিশি সেলফি তুলতে ব্যস্ত। রাশেদা একের পর এক কল করছে তুমুলকে, ধরার নামই নেই। রাস্তার জ্যামে আটকে ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে তুমুলের। আজমা নিশ্চয়ই খুব রেগে যাবে। শীতের মধ্যে বাইক নিয়ে এত ভোরে বের হয়েছে, হাত পা জমে যাচ্ছে যেন ঠান্ডায়। সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সব গাড়ি জ্যামে আটকে। ফোনটাও পকেটে সাইলেন্ট করে রিং হচ্ছে যে বলতে পারবে না। আরও 30 মিনিট পর তুমুল বাড়িতে পৌঁছায়। হেলমেট খুলে সিল্কি চুলগুলা ব্যাক ব্রাশ করতে করতে বাড়িতে ঢুকলো তুমুল। সদর দরজা পার হতেই 5 জোড়া চোখ শকুন দৃষ্টিতে তাকিয়ে তার উপর, যেন এখনই খেয়ে ফেলবে। তুমুল প্রসঙ্গ এড়াতে বলল, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জ্যামে আটকে গিয়েছিলাম। চলো চলো। একটা শুভ কাজে যাচ্ছে বলে রাশেদা কথা বাড়ালো না। তবে বাড়ি এসে শুধু আসলে সবটা ফেরত পাবে তুহিন। গাড়িতে গিয়ে খেজুরের রসের বোতলটা রেখে ড্রাইভারের পাশে সিটে বসলো। ড্রাইভার মজার ছলে বলল, আপনারই তো জীবন বড় সাহেব। বাড়ির বিষয় সম্পত্তি সব বুঝে পেয়ে গেছেন, সব দেখাশোনা করছে। জীবন জিঙ্গা লালা, এখন বিয়া কইরা প্যারা বাড়ানোর দরকার ছিল। তুমুল ব্যঙ্গাত্মক স্বরে বলল, কাশ খাওয়ার বয়সে বাস খাচ্ছি, খুবই খাচ্ছি, আরামও পাচ্ছি, তাই এবার বিয়ে করব। তোমার কোনো সমস্যা? আপনার ইচ্ছা। দুটো গাড়ি নিয়ে রওনা হলো তারা হাসান চৌধুরী বাড়ি। কয়েক ঘন্টায় পৌঁছে যায় তারা। বাড়ির সামনে আসতেই হাসান চৌধুরী, হাবিব চৌধুরী আর সাইব তাদের স্বাগত জানালো। মিষ্টির প্যাকেটগুলো ড্রাইভার একে একে ভিতরে নিল, কিন্তু খেজুরের রসটা তুমুল নিচে নিল। বাড়িতে প্রবেশ করে তারা সোফায় বসলো সকলে। টুকটাক কথাবার্তাও হলো। অদিতি আর সাইরা তাদের নাস্তা এগিয়ে দিল। নিশিত সাইবকে দেখে ক্রাশ খেয়েছে। একে তো পটাতে হবে যে করে হোক। সাইফের গা ঘেঁষে দাঁড়ি মৃদু কাশি দিল। সাইফ তাকাতেই বলল, হাই, আমি নিশি, আপনি? সাইফ স্মিত হেসে বলল, সাইফ চৌধুরী। তুমুল অধীর অপেক্ষায় বসে আছে নদীর জন্য। মনে মনে বলল, আপনার কাদার দিন ঘুষতে চলেছে ম্যাডাম। তুমুল চৌতার এসে গেছে আপনার জন্য, শুধু এবং শুধু আপনারই জন্য। আধা ঘন্টা হয়ে গেছে পাত্রপক্ষ এসেছে, কিন্তু নদী বাইরে বেরোচ্ছে না। হাসান চৌধুরী আঞ্জুমানকে তাড়া দিয়ে বলল, কি গো, আর কতক্ষণ? এবার নদীকে নিয়ে এসো, ওনারা অপেক্ষা করেছে তো। আঞ্জুমান মুচকি হেসে বলল, সাইরা গেছে নদীকে আনতে, এক্ষুনি চলে আসবে ওরা। আপনারা মিষ্টিমুখ করুন না। রাশেদা বেগম বিনয়ের সাথে হেসে বলেন, আগে মেয়ে আসুক, মেয়ের সাথে গল্প করি, তারপর না হয় মিষ্টি খাবো। নদী জিদ ধরে রুমে বসে আছে, কিছুতেই পাত্রপক্ষের সামনে আসবে না সে। সাইরা হাজার বোঝানোর পরও নদী রাজি হচ্ছে না, কেঁদে কুটে একসার হচ্ছে। সাইরা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, দেখ মা, নিজের চাচুর সম্মানের কথা ভেবে হলেও চল। দেখতে এলে বিয়ে হয়ে যায় নাকি? তুই এখানে যাবি তো কথা বলবি আর চলে আসবি। চল লক্ষ্মী সোনা মা আমার, তুই এরকম করলে তোর বাবা কিন্তু খুব রেগে যাবে আমার উপর।
নদী নিজের বাবার রাগ জানে, বাধ্য হয়ে চোখ মুখ মুছে নিল, মাথায় ওড়না জড়িয়ে মায়ের পিছন পিছন গেল। গুটি গুটি পায়ে ড্রয়িং রুমের দিকে যতই এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ তাকে স্পর্শ করছে। মুখে সামান্য মেকআপের প্রলেপ, লিপস্টিক কিংবা কাজল, কোনো রকমের সাজসজ্জা নেই। নদীর একেবারে সাদামাটা। তুমুল দেখল নদী আসছে।